অর্থাৎ স্ক্রিনে মনোযোগ দাও। আজকে আমরা যে প্যাসেজটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে সম্পর্কে, অর্থাৎ মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস সম্পর্কে। তো চলো আমরা এখান থেকে পড়া শুরু করি। তো দেখতে পাচ্ছ এখানে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday। অর্থাৎ মে ডে অথবা যে আন্তর্জাতিক শ্রমিক দিবস রয়েছে সেই দিবসটি ইজ অবজার্ভ অর্থ পালন করা, অন মে 1 অর্থাৎ মে মাসের 1 তারিখে এই দিনটি পালন করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্বব্যাপী, টুডে মানে বর্তমানে বা আজকে, টু কোমেমোরেট মানে তাদের স্মরণ করতে বা স্মৃতিচারণ করতে, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল যে ঐতিহাসিক স্ট্রাগল রয়েছে, ঐতিহাসিক স্ট্রাগল বা ঐতিহাসিক যে সংগ্রাম করেছে, অ্যান্ড স্যাক্রিফাইস এবং তাদের যে উৎসর্গ, অফ ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশড অ্যান 8-hour ওয়ার্কডে অর্থাৎ 8 ঘন্টা কর্মের দাবিতে শ্রমিকরা যেই সংগ্রাম এবং উৎসর্গ করেছিল সেই সংগ্রাম এবং উৎসর্গকে স্মরণ করার জন্যই এই মে ডে অর্থাৎ মে মাসের 1 তারিখ যেটা পালন করা হয় সেটা শ্রমিক দিবস হিসেবে পালন করে, সেটা মে ডে হিসেবে পালন করা হয় আর কি। সরি। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইট ইজ এ পাবলিক হলিডে, এটা একটা পাবলিক বা সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে এটা বিশ্বের প্রায় সকল দেশেই সরকারি ছুটির দিন হিসেবে কাটানো হয়। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন 18th and 19th সেঞ্চুরি ইন ইউরোপ, অর্থাৎ এই যে শৈল্পিক যে শিল্প বিপ্লব হয়েছিল যে ইউরোপে 18 থেকে 19 শতকের যে শিল্প বিপ্লবটা হয়েছিল তখন, অ্যান্ড দ্য ইউএসএ এবং ইউএসএ, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ওয়ার্কাররা অর্থাৎ শ্রমিকরা, মিলস এবং ফ্যাক্টরি যে শ্রমিকরা রয়েছে তারা হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, তারা কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত এখানে কাজ করতে হতো সেই মিলস অ্যান্ড ফ্যাক্টরিতে, 14 or even more hours a day অর্থাৎ একদিনে 14 অথবা তার থেকেও বেশি ঘন্টা অর্থাৎ 14 ঘন্টারও বেশি কিন্তু তাদের কাজ করতে হতো। তারপরে অন মে 1 in 1886 অর্থাৎ মে মাসের 1 তারিখে 1886 সালে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, এই ট্রেড ইউনিয়ন দ্বারা উৎসাহিত হয়ে বা অনুপ্রাণিত হয়ে, হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দ্য ম্যাক্রোমিক হারভেস্টিং কোম্পানি ইন চিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক। এই যে ম্যাক্রোমিক হারভেস্টিং কোম্পানির যেই শ্রমিকরা ছিল তারা প্রায় অর্ধেক শ্রমিকরা কি করলো, ওয়েন্ট অন স্ট্রাইক, তারা একটা ধর্মঘটে গেল, স্ট্রাইক মানে ধর্মঘট, তারা ধর্মঘটে গেল, ডিমান্ডিং অ্যান 8 hours ওয়ার্কডে অর্থাৎ 8 ঘন্টা কর্মের দাবিতে তারা ধর্মঘটে গেল। 2 days later 2 দিন পর এ ওয়ার্কার্স র্যালি, একটি ওয়ার্কার্স র্যালি বা তোমার হচ্ছে শ্রমিক যে সভা, সেই সভা ওয়াজ হেল্ড, আয়োজন করা হয়েছিল নিয়ার দ্য ম্যাক্রোমিক হারভেস্টিং কোম্পানি, এই কোম্পানির পাশেই, অ্যান্ড অ্যাবাউট 60,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, এই যে এই সভায় প্রায় 6,000 কর্মী সেখানে যোগদান করেছিল। ঠিক আছে। দ্য র্যালি, এই সভাটা ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এই সভায় বিভিন্ন শ্রমিক নেতারা, অ্যাড্রেসড মানে এখানে ভাষণ দেওয়া বোঝাইছে, তো বিভিন্ন শ্রমিক নেতারা সেখানে ভাষণ দিয়েছে। দে আর্গিউড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা কি করলো, ওই শ্রমিক নেতারা তারা ওয়ার্কার্সদের অর্থাৎ শ্রমিকদের মানে
মানানোর চেষ্টা করলো, মানে একত্রে যে সকলে দাঁড়ায় সেই একত্রে সকলকে একত্রিত হতে বলল, এবং কি বলল, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, এই যে তাদের যে কর্ম, তাদের যে সংগ্রাম, তাদের এই সংগ্রাম চালিয়ে যেতে বলল, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এই তাদের বসেসদের গিভ বা ছেড়ে কথা বলতে না বলছে। তারপর কি হলো দেখো, জাস্ট অ্যাট দিস মোমেন্ট, ঠিক ওই মুহূর্তে, সাম স্ট্রাইক ব্রেকার, কিছু স্ট্রাইক ব্রেকার বা এই ধর্মঘট ব্রেকার যারা আছে, তারা কি করলো, স্টার্টেড লিভিং দ্য মিটিং, ওই মিটিংটি, ওই সভাটি ছেড়ে চলে যেতে লাগলো। তারপর মিটিং প্লেসটি ছেড়ে যেতে মানে ছেড়ে যাচ্ছিল এরকম। দ্য স্ট্রাইকার ওয়েন্ট ডাউন, ওই ধর্মঘটকারীরা, মানে কয়েকজন ধর্মঘটকারী ওয়েন্ট ডাউন টু দ্য স্ট্রিট টু ব্রিং দ্যাম ব্যাক, যারা চলে যাচ্ছিল তাদেরকে ফিরে আনার জন্য তারা স্ট্রিট বা রাস্তায় গেল। তারপর কি হলো, সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় 200 পুলিশম্যান অ্যাটাক্ট মানে আক্রমণ করলো, কাদের, ওই দ্যাম, যারা কিন্তু চলে যাচ্ছিল, মানে যারা তাদেরকে ফিরে আনতে যাচ্ছিল, তাদেরকে 200 পুলিশম্যান কি করলো, অ্যাটাক করলো, উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, কি দিয়ে, অর্থাৎ ভারী ভারী অস্ত্র শস্ত্র বা বন্দুক টন্দুক এগুলো দিয়ে তাদেরকে তোমার হচ্ছে ওই অ্যাটাক করা শুরু করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, অর্থাৎ একজন ধর্মঘটকারী ব্যক্তি ঠিক ওই মুহূর্তেই কিন্তু মারা যায়। 5 or 6 others were seriously wounded, 5 থেকে 6 জন কিন্তু মারাত্মকভাবে আহত হয়। and many of them were badly injured, এবং তাদের মধ্যে অনেকেই খুব মারাত্মকভাবে ইনজুর্ড হয়। তো এতটুকু বললাম, আর একটু আছে, আমরা একটু কমেন্ট নিয়ে নেব, দেখি কে কি বলতেছে। তো আমির হোসেন লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ স্যার, আই এম ফাইন, হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা জানাবে। পরে আমাদের অনেকেই কমেন্ট করছে, আমরা একটু পরে দেখব, আমরা প্যাসেজটি শেষ করি। তো দেখতে পাচ্ছ, তারপরে দ্য ইভেন্টস অফ মে 1, এই মে মাসের 1 তারিখের যে ইভেন্টটা, এই ঘটনাটা 1886 সালের, ইজ এ রিমাইন্ডার, একটা রিমাইন্ডার হিসেবে স্মরণ, রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ, এই ওয়ার্কার্সরা বা শ্রমিকরা উইল কন্টিনিউ মানে তারা চালিয়ে যাবে তাদের এই সংগ্রাম, টু বি মানে তারা চালিয়ে যাবে বা তারা প্রতারিত হবে, টু বি এক্সপ্লয়েটেড মানে প্রতারিত হওয়া, অর্থাৎ তাদের উপর মানে তারা প্রতারিত হতেই থাকবে, আনটিল দে স্ট্যান্ড আপ, যতক্ষণ না পর্যন্ত তারা না দাঁড়াবে, স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লিভস, অর্থাৎ ভালো ওয়ার্কিং কন্ডিশন মানে কাজের অবস্থা এবং ভালো স্যালারি এবং ভালো লিভস, এগুলা না পাওয়া মানে এগুলা তারা সংগ্রাম ছাড়া, অর্থাৎ তারা যতক্ষণ না পর্যন্ত সংগ্রাম করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা প্রতারিত হতেই থাকবে, এরকমটা বলছে এখানে। তো এই ছিল প্যাসেজটা। তো প্রথমে যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ বা চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হিস্টোরিক্যাল মিনস, হিস্টোরিক্যাল মানে কি, ঐতিহাসিক মানে কি সেটা বলছে। তো হিস্টোরিক্যাল মিনস, হিস্টোরিক্যাল মানে হচ্ছে ঐতিহাসিক, না ট্রেডিশনাল ঐতিহ্যবাহী, নাকি প্রিমিটিভ, নাকি ইনসেপটিভ, নাকি হিস্টোরিক। তো এটার উত্তর কি হতে পারে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, দেখি কে কি পারো। প্রথমটার উত্তর চাচ্ছি তোমাদের থেকে, হিস্টোরিক্যাল মিনস, এই হিস্টোরিক্যাল মানে কি বোঝাবে সেটা তোমরা বলো, কমেন্টে জানাও আমাকে। আচ্ছা, তো প্রথমটার উত্তর হচ্ছে হিস্টোরিক, হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল মিনস হিস্টোরিক। তো পরেরটা দেখো, পরেরটা হচ্ছে মে ডে ইভেন্টস অকার্ড ইন ড্যাশ সেঞ্চুরি, এই মে ডের যে ইভেন্টটা ঘটেছিল, অর্থাৎ যে ঘটনাটা ঘটেছিল, ইন ড্যাশ সেঞ্চুরি, কত শতাব্দীতে এই ঘটনাটা ঘটেছিল সেটা তোমাদের বলতে হবে এখন।
এটা কি 17 শতাব্দী, 17th নাকি 18th নাকি 19th নাকি 20th? কোনটা উত্তর হবে আমাদের জানাও। দেখতে পাচ্ছি মধু একটু আগে যে উত্তরটা দিল হিস্টোরিক, সেটা তারটা কারেক্ট হয়েছে। আমির হোসেন দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলার অ্যান্সারই এখানে লিখে দিয়েছে। তারপর আমরা এগুলো পড়াবো। তারপর আচ্ছা, তো আমরা উপর থেকে জেনেছিলাম যে এই মেডের যে ঘটনাটা সেটা ঘটেছিল কিন্তু কত শতাব্দীতে? 19 শতাব্দীতে। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি 19th সেঞ্চুরি। ঠিক আছে, পরেরটা হচ্ছে দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন ড্যাশ, অর্থাৎ পুলিশম্যানরা আক্রমণ করেছিল, অ্যাটাক করেছিল দ্য স্ট্রাইকার, এই ধর্মঘটকারীদের, অন ড্যাশ, কবে আক্রমণ করেছিল সেটা বলতে হবে। তো আক্রমণ করেছিল মূলত মে 3, অর্থাৎ মে মাসের 3 তারিখে কিন্তু আক্রমণ করেছিল, সেটা প্যাসেজে ছিল। পরেরটা হচ্ছে কার্ভস, ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন, এই যে এই অস্ত্র শস্ত্রগুলা, এই ভারী ভারী যে অস্ত্রগুলা, ওয়ার ইউজড মানে ব্যবহৃত হয়েছিল আপন, কাদের উপর ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এগুলা দ্বারা কাদেরকে আক্রমণ করেছিল, অ্যাটাক করেছিল। তো এইগুলা দ্বারা স্ট্রাইকার্স নাকি স্ট্রাইক ব্রেকার্স নাকি পুলিশম্যান নাকি ট্রেড ইউনিয়ন লিডার্স? তো আমরা প্যাসেজে দেখছিলাম কাদেরকে আক্রমণ করেছিল, স্ট্রাইকারদের, তো উত্তরটা হবে স্ট্রাইকার। তারপর the workers demand was to dash work time, ওয়ার্কারদের চাহিদা ছিল, হ্যাঁ, was demand was to dash work time, ওয়ার্ক টাইমটা বা কাজের সময়টাকে কি করা সেটা বলতে হবে। ঠিক আছে, ওয়ার্ক টাইম বা কাজের সময়টাকে কমানো নাকি বাড়ানো নাকি কি করা সেটা বলতে হবে। সাস্টেইন মানে দীর্ঘায়িত করা, নাকি অ্যাসাইন নাকি রিডিউস কমানো, নাকি আপগ্রেড মানে বৃদ্ধি করা, কোনটা হবে? আমরা পড়েছিলাম যে তারা সময়টা কমাতে চাচ্ছিল, কারণ যে ওই সময় 14 ঘন্টারও বেশি সময় কিন্তু তারা কাজ করতে হতো, এই জন্য তারা সংগ্রামটা মূলত করেছিল 8 ঘন্টার কর্মের দাবিতে। পরেরটা হচ্ছে টু স্টপ exploitations workers should not dash, তো এখানে বললো যে এই কথা বললো যে টু স্টপ এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে হচ্ছে প্রতারণা, এই প্রতারণা বন্ধের জন্য, অর্থাৎ প্রতারণা বন্ধ করার জন্য ওয়ার্কার্স শুড নট ড্যাশ, ওয়ার্কার্সদের শুড নট কি নয়, কি উচিত নয় সেটা বলতে হবে এখানে। ঠিক আছে, তাদের কিন্তু থেমে থাকলে হবে না বা মানে খুব চুপচাপ থাকলে হবে না, তাদের তোমার হচ্ছে একসাথে দাঁড়াতে হবে, সবাই মিলে প্রতিরোধ করতে হবে, মানে হচ্ছে সবাই মিলে তার বিরুদ্ধে কথা বলতে হবে, তাই না? তো এখানে তাদের কি করা উচিত না সেটা হচ্ছে স্পিক মিকলি, মিকলি মানে হচ্ছে ভদ্রভাবে, হ্যাঁ, নম্রভাবে। তারা যদি নম্রভাবে কথা বলে তাইলে কিন্তু তারা তাদের অধিকার পাবে না, তাদের বিভিন্ন আন্দোলন করতে হয়েছে বা আন্দোলন করতে হয়েছে বলে করেছে, তাই কিন্তু তারা এই তাদের অধিকারটা বা 8 ঘন্টার দাবিটা তারা পেয়েছে। তারপরে জি নাম্বার, and not to give in to their bosses, এই যে not to give in to their bosses মানে কি? মানে হচ্ছে তাদের বসগুলা বা তাদের যে বস ছিল তাদের কিন্তু ছেড়ে কথা বলতে না বলছে, না, তাদের বসের সাথে মানিয়ে নিতে না বলছে, তাই না? তো এখানে হোয়াট ডাজ গিভ ইন, গিভ ইন মানে কি বুঝাইছে, গিভ ইন মানে কি বুঝাইছে সেটা লিখতে হবে। তো এটা হচ্ছে এই গিভ ইন মানে বুঝাইছে এগ্রি টু স্টপ স্ট্রাগলিং, মানে স্ট্রাগলিং বা সংগ্রাম থামানোর ক্ষেত্রে এগ্রি হওয়া বা রাজি হওয়া। এই গিভেন বলতে ওই তাদের যে সংগ্রাম করছিল সেই সংগ্রাম থামানোর ক্ষেত্রে রাজি হওয়া, এটা বোঝানো হয়েছে। তো এই ছিল তোমাদের এমসিকিউ গুলা। তোমরা এমসিকিউ গুলা দেখলে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার গুলা, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এগুলা দেখলে পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিচে কতগুলা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলার উত্তর আমাদের কিন্তু দিতে হবে। তো আমরা এগুলো পড়বো, তার আগে আমরা একটু কমেন্ট নিয়ে নেই। তো আমরা দেখতে পাচ্ছি ইসলামিক মোটিভেশন যে নামের ব্যক্তিটি আছে সে কিন্তু আমাদের উত্তর জানাচ্ছে মধু কুমার একটা
অ্যান্সার দিছে রিডিউস, হ্যাঁ তোমারটা ঠিক আছে। তারপর মধুকুমারী স্ট্রাইকার অ্যান্সার দিয়েছিল। আমির হোসেন স্যার একটু জুম করলে ভালো হয়। আচ্ছা আমি চেষ্টা করবো জুম করার। আচ্ছা চলো তারপরে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। সরি। তো এখানে যে প্রশ্নগুলো আছে, প্রথম প্রশ্ন লেখা আছে যে হোয়াট ডাজ মে ডে কোমেমোরেট। কোমেমোরেট মানে স্মরণ করা, বা মে ডেটা কি স্মরণ করিয়ে দেয় বা কি স্মৃতিচারণ করে, ঠিক আছে। এই মে ডেটা কি স্মৃতিচারণ করে? আমরা প্যাসেজ থেকে দেখেছিলাম মে ডে হচ্ছে ওই মে মাসের 1 তারিখে যেই শ্রমিকরা স্ট্রাগল করেছিল সেই স্ট্রাগলের ঘটনাকেই, হ্যাঁ, কিন্তু মনে করিয়ে দেয়। তো প্যাসেজ থেকে দেখতে পারি আমরা, তো এখান থেকে লিখতে পারি মে ডে কোমেমোরেটস, এর সাথে দিতে পারি যেহেতু এখানে ডাজ লিখছে। তো মে ডে কোমেমোরেটস দ্য হিস্টোরিক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8 আওয়ার্স ওয়ার্ক ডে, অর্থাৎ 8 ঘন্টা কর্মের দাবিতে তারা যে সংগ্রাম এবং উৎসর্গ করেছিল সেই ঘটনাকেই কিন্তু, ওই ঘটনাটাকে কিন্তু মনে করিয়ে দেয়, ঠিক আছে। পরের প্রশ্নটা, তো আমি এই প্রশ্নটা আবার বলছি, ভালো করে খেয়াল করো যে হোয়াট ডাজ মে ডে কোমেমোরেট, মে ডেটা কি কোমেমোরেট বা কি স্মরণ করিয়ে দেয়। তো এখানে উত্তরটা এখান থেকে দিতে পারো, মে ডে কোমেমোরেটস দ্য হিস্টোরিক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। তো এটা ছিল ফার্স্ট কোশ্চেন। পরেরটা হচ্ছে হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর। হুইচ ডিমান্ডস মানে কোন দাবিটা, ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর মানে কোন দাবির জন্য তারা স্ট্রাগল করেছিল, ঠিক আছে। কোন দাবির জন্য তারা স্ট্রাগল করেছে সেটা লিখতে হবে। তো এখান থেকে দেখো উত্তরগুলো এখান থেকে দেখিয়ে দিই। দ্য ওয়ার্কার্স স্ট্রাগলড ফর অ্যান 8 আওয়ার্স ওয়ার্ক ডে, অর্থাৎ 8 ঘন্টার দাবিতে তারা কিন্তু স্ট্রাগল করেছিল। দুই নম্বর উত্তর এখানে যে দ্য ওয়ার্কার্স স্ট্রাগলড ফর অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, তারা 8 ঘন্টার দাবিতে স্ট্রাগল বা সংগ্রাম করেছিল। পরের প্রশ্ন হচ্ছে হুইচ ডিমান্ড, না এটা মাত্রই পড়েছি। সি নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিস, কোন কার্যকলাপগুলা, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেইনস্ট দ্য অথরিটিস, অর্থাৎ ওই যে কর্তৃপক্ষের বিপক্ষে তারা কোন কার্যকলাপগুলা বা কি কি করেছিল সেগুলোই লিখতে হবে। তো দেখতে পাচ্ছ এটার উত্তরটা হচ্ছে দে হেল্ড এ র্যালি এগেইনস্ট দ্য অথরিটিস, ওই কর্তৃপক্ষের বিপক্ষে বা সরকার বলতে পারো, সরকারের বিপক্ষে তারা কি করছে, একটা র্যালির বা সভার আয়োজন করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড, এই র্যালিটিতে ভাষণ দিয়েছিল বাই দ্য লেবার লিডার্স, লেবার লিডার্সরা, শ্রমিক নেতারা। তারপর হচ্ছে দ্য লেবার লিডার্স আর্গুড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তাদের একত্রে দাঁড়াতে বলেছে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগলস অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, আর তাদের বসদের ছেড়ে কথা বলতে না বলছে আর কি ওই শ্রমিক নেতারা। তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার, যখন পুলিশম্যান স্ট্রাইকারদের অর্থাৎ ওই যে ধর্মঘটকারীদের অ্যাটাক করেছিল তখন কি ঘটেছিল। তখন আমরা পেছন থেকে দেখেছিলাম একজন সাথে সাথে মারা গিয়েছে এবং আরো 2-3 জন আরো কয়েকজন আহত হয়েছে। তো এটার উত্তরটা হচ্ছে এরকম, হোয়েন দ্য পুলিশম্যান, যখন পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার, যখন ওই স্ট্রাইকারদের অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল, ওয়ান অফ দেম ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, তাদের মধ্যে একজন তৎক্ষণাৎ কি হয়, মারা যায়। 5 or 6 others were seriously wounded and many others were injured, 5-6 জন সিরিয়াসলি wounded হয়, আহত হয়,
এবং আরও অনেকেই কিন্তু ইনজুর হয়, মানে হচ্ছে আহত হয়। পরের প্রশ্নটা দেখতে পারি। পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইভেন্ট অফ মে 1। মে 1-এর ইভেন্টটা কি, ঘটনাটা কি? 86 এ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স। সরি, এখানে ওয়াই লিখছে। হোয়াই ইজ দ্য ইভেন্ট অফ মে 1, মে মাসের 1 তারিখের যে ঘটনাটা সেটা কেন রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের জন্য কেন রিমাইন্ডার হিসেবে কাজ করবে এটা। তো দেখতে পাচ্ছ এখানে উত্তরটা হচ্ছে দ্য ইভেন্ট অফ মে 1, মে মাসের 1 তারিখের যে ইভেন্টটা 1886 সালে ইজ এ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স, এটা ওয়ার্কার্সদের জন্য একটা রিমাইন্ডার বিকজ অ্যাজ ইট টিচেস দেম, যেহেতু এটা তাদের শিক্ষা দেয়, টু স্ট্যান্ড আপ মানে দাঁড়াতে, অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, ভালো কাজের অবস্থা পাওয়ার জন্য, বেটার পে, ভালো স্যালারি পাওয়ার জন্য, অ্যান্ড বেটার লাইফস, ভালো জীবিকা বা ভালো জীবন কাটানোর জন্য, ইফ দে আর এক্সপ্লয়েটেড, যদি তারা প্রতারিত হয়। অর্থাৎ এটা তাদেরকে শিক্ষা দেয় কিভাবে তারা যদি প্রতারিত হয় তারা কিভাবে এই ভালো কাজের কন্ডিশন পাবে, কিভাবে বেটার পে পাবে, এগুলা। আচ্ছা, যাই হোক, এগুলা তোমাদের ছিল প্রশ্নগুলা। পরে যদি চলে যাই, পরে 3 নংটা, যে সম্পর্কে আসছিল সেটা হচ্ছে ফিশ পপুলেশন। তো ফিশ পপুলেশন সম্পর্কে আসছিল, দেখতে পাচ্ছ ফিশের সংখ্যা আর কি। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার, এই যে মাছগুলা খুবই ডেঞ্জার বা বিপদের মধ্যে রয়েছে ফ্রম গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের ফলে। আচ্ছা, তোমরা 3 নংটা মূলত যেটা করতে হয় সেটা তো তোমরা সকলেই জানো, তারপরও আবার একটু বলে দিই। 3 নংয়ে একটা ছোট্ট একটা প্যাসেজ থাকে, যে প্যাসেজ থেকে নিচের কিছু গ্যাপ ফিলিংস থাকে, সেই গ্যাপ ফিলিংসগুলো পূরণ করতে হয়, এবং এই প্যাসেজটা তোমাদের বই থেকেই থাকে। তো দেখতে পাচ্ছ এখানে যে ছোট প্যাসেজটি রয়েছে সেটা এখন আমরা পড়াবো, এবং এইখানে কিছু গ্যাপ ফিলিংস রয়েছে, শূন্যস্থান রয়েছে, সেগুলো পূরণ করার চেষ্টা করব। তো প্যাসেজটি যে সম্পর্কে সেটা হচ্ছে ফিশ পপুলেশন, মাছের যে সংখ্যা। তো ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই ফিশ পপুলেশনগুলো অর্থাৎ মাছগুলা খুবই বিপদের মধ্যে আছে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং, অর্থাৎ জলবায়ু পরিবর্তন বৃদ্ধি পাচ্ছে। দ্য ওয়াটার টেম্পারেচার, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে বৃদ্ধি পাচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে? ওয়াটার টেম্পারেচার, পানির যে তাপমাত্রা সেটা। ইন রিভার, নদী, লেক মানে হ্রদ, অ্যান্ড সিজ মানে হচ্ছে সাগরে। পরে দিস মিনস, তার মানে হচ্ছে দেয়ার ইজ লেস ফুড, তার মানে হচ্ছে সেখানে কম খাবার থাকবে, অ্যান্ড অক্সিজেন, এবং কম অক্সিজেন থাকবে, অ্যাভেলেবল ফর ফিশ, মাছের জন্য কম খাবার কম অক্সিজেন থাকবে। ইট অলসো মিনস, এটা আরও বোঝায়, দ্য ফিশ মে নট গ্রো ফুললি, যদি এই টেম্পারেচার বৃদ্ধি পায়, পানির তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে মাছগুলা মে নট গ্রো ফুললি মানে মাছগুলা সঠিকভাবে বেড়ে উঠবে না, অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার অফস্প্রিং মানে প্রজনন, ফলে তারা কম প্রজনন দেবে, অর্থাৎ এই মাছগুলো কম ডিম দেবে। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট অর্থ কি? এক্সটিংক্ট অর্থ বিলুপ্ত হয়ে যাওয়া। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট ইফ টেম্পারেচার রাইজ ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে একটা খুবই ডেঞ্জারাস কথা বলেছে যে কিছু মাছ উইল বি এক্সটিংক্ট মানে কিছু মাছ বিলুপ্ত হয়ে যাবে, ইফ টেম্পারেচার রাইজেস ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস, যদি টেম্পারেচারটা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন, এই যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জ বৃদ্ধি করছে, কি বৃদ্ধি করছে? দ্য প্রেশার মানে চাপ বৃদ্ধি করছে অন ফিশ পপুলেশনের উপর,
Fishes are one of the world's most valuable biological asset. মাছ হচ্ছে বিশ্বের অন্যতম একটা জৈব বায়োলজিক্যাল অ্যাসেট আর কি, সম্পদ। 40% অফ পিপল, প্রায় 40% মানুষ, হ্যাঁ 40% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রায় 40% মানুষ, ইট ফিশ অ্যাজ দেয়ার মেইন সোর্স, মাছ খাচ্ছে, অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন, প্রোটিনের প্রধান উৎস হিসেবে তারা এই মাছ খাচ্ছে। ইফ উই ফেল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশন, যদি আমরা ব্যর্থ হই, কিসে ব্যর্থ হই, যদি আমরা এই গ্রিন হাউস ইফেক্টের যে ইমিশনটা রয়েছে, নিঃসরণ রয়েছে, সেগুলো যদি আমরা কমাতে ব্যর্থ হই, উই উইল ইনক্রিজ, আমরাই বৃদ্ধি করব, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, আমরাই কিন্তু এই মাছের উপর চাপ বৃদ্ধি করব। অ্যাজ এ রেজাল্ট, ফলে পিপল হু ডিপেন্ড অন ফিশ, যারা কিনা মাছের উপর নির্ভর করে, উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, তারা এই হাঙ্গার এবং পভার্টি অর্থাৎ ক্ষুধা এবং দরিদ্রতার ভোগবে। ঠিক আছে, সাফার অর্থ ভোগান্তি। তো এই ছিল প্যাসেজটা। মূলত এই প্যাসেজ থেকে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইখানে যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। তো চলো আমরা এগুলা পূরণ করার চেষ্টা করি। প্রথমে আছে ইট ইজ ড্যাশ ফ্রম দ্য প্যাসেজ দ্যাট, মানে এটা প্যাসেজ থেকে, ড্যাশ দ্যাট মানে এটা প্যাসেজ থেকে বলা যায় কি স্পষ্ট, যে স্পষ্টের ইংরেজি হচ্ছে ক্লিয়ার। ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য প্যাসেজ দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ ড্যাশ, গ্লোবাল ওয়ার্মিং ইজ ড্যাশ ইজ এ গ্রেট থ্রেট ফর ফিশ পপুলেশন, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে একটা মারাত্মক থ্রেট ফর ফিশ পপুলেশন। ড্যাশ গ্লোবাল ওয়ার্মিং, ড্যাশ গ্লোবাল ওয়ার্মিং, ফর গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন, খাদ্য উৎপাদন এবং অক্সিজেন কি হচ্ছে, অক্সিজেন লেভেল, অক্সিজেনের যে মাত্রা সেটা ইন ওয়াটার ডিক্রিজ, অর্থাৎ পানিতে অক্সিজেনের মাত্রা ডিক্রিজ মানে হ্রাস পাচ্ছে। তারপর দেখো এজ এ রেজাল্ট, ফলে সাম ফিশ মে বি এক্সটিংক্ট, ফলে কিছু মাছ কি হবে, মে বি এক্সটিংক্ট মানে বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে মানে চিরতরে বা কমপ্লিটলি। ঠিক আছে, তো এই ছিল তোমাদের শূন্যস্থানটি। তো তো আশা করি তোমরা এই প্যাসেজটি যেটা পড়িয়েছি সেটা বুঝতে পেরেছো, এবং উপরে যে এমসিকিউ গুলা অর্থাৎ যে প্রশ্নগুলো ছিল, এমসিকিউ গুলো ছিল, এগুলো বুঝতে পেরেছো। সো আজকের লাইভটি আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।